এই বিয়ে আমি মানি না। নিজের সদ্য বিবাহিত স্বামীর মুখ থেকে এমন রূঢ় কথা শুনে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে সায়রা। পুরো নাম মেহজাবিন সায়রা। আজই শাহরিয়ার বাড়ির বড় ছেলে আরাফ শাহরিয়ারের সাথে তার বিয়ে হয়েছে। সায়রাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আরাফ আবারও চিৎকার করে উঠল, কেন বিয়ে করেছো আমাকে? টাকার জন্য? আরে টাকা লাগলে তো আমাকে বলতে পারতে। বলেই আলমারি থেকে একটা চেক বই বের করে খসখস করে সই করল সে। 10 লাখ টাকার একটি চেক সায়রার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও 10 লাখ টাকা, আর আমার জীবন থেকে বিদায় হও। তোমাকে আমি কোনোদিন স্ত্রীর অধিকার দেব না। এই টাকার জন্যই তো বিয়েটা করেছো, তাই না? আমাকে না চিনে না জেনে যখনই শুনলে বড়লোক ছেলে অমনি বিয়েতে রাজি হয়ে গেলে। চেকটার দিকে তাকিয়ে তাচ্ছিলের হাসি হাসলো সায়রা। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে আরবানের চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, 10 লাখ? বাহ, একটা মেয়ের দাম আপনাদের কাছে এতটাই সস্তা? নিজের ইচ্ছায় বিয়ে করলেন, আবার ইচ্ছে হলো তো 10 লাখ টাকা হাতে ধরিয়ে দিয়ে বললেন জীবন থেকে চলে যেতে। আসলে আপনাদের মতো কাপুরুষদের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়? কাপুরুষ শব্দটা শুনে আরবানের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁত চেপে সায়রার দিকে এগিয়ে এসে বলল, তুমি আমাকে কোন সাহসে কাপুরুষ বলছো? কাপুরুষকে কাপুরুষ বলবো না তো কি বলবো? আপনার গলায় কি কেউ ছুরি ধরেছিল আমাকে বিয়ে করতে? বিয়ের আগে কেন বলেননি যে আপনার এই বিয়েতে আপত্তি আছে? কেন আমার জীবনটা নষ্ট করলেন? আমার কি দোষ ছিল? বাবার কথায় বিশ্বাস করে বিয়ে করাটাই কি আমার একমাত্র অপরাধ? একটু থেমে সায়রা আবারও বলতে শুরু করলো, শুনুন মিস্টার আরাফ শাহরিয়ার, আপনি আমাকে বউ হিসেবে মানতে পারবেন না, সেটা আপনার সমস্যা, আমার নয়। আর আমার থেকে মুক্তি যদি সত্যিই চান, তবে যেমন বাবা মায়ের বাধ্য সন্তান সেজে বিয়ে করেছেন, ঠিক সেভাবেই তাদের সাথে কথা বলে ডিভোর্সের ব্যবস্থা করুন। আপনার মতো লোকের সাথে সংসার করার বিন্দু মাত্র ইচ্ছে আমারও নেই। যে লোক নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বাবা মায়ের চাপে বিয়ে করে আর বাসর রাতেই বলে মানি না, তেমন মেরুদণ্ডহীন মানুষের সাথে পথ চলা অসম্ভব। আরাব অবাক হয়ে দেখছে 19 বছরের একটা মেয়ে কিভাবে তার চোখের দিকে তাকিয়ে এতটা তেজ নিয়ে কথা বলছে। আরাব রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগেই সায়রা বলে উঠল, আর শুনুন, আপনার যদি আমার সাথে একই রুমে থাকতে সমস্যা হয়, তবে আমার জন্য আলাদা রুমের ব্যবস্থা করুন, নয়তো নিজে এই রুম থেকে বেরিয়ে যান। বলেই লাগেজ থেকে নিজের কাপড় নিয়ে সায়রা ওয়াশরুমে চলে গেল। আরাব রক্তবর্ণ চোখে তার ওয়াশরুমের পথের দিকে তাকিয়ে রইল। রাগে ফুঁসতে ফুঁসতে বিড়বিড় করে বলল, এই মেয়ের এত সাহস আমাকে আমারই রুম থেকে বের হতে বলছে। বাবা যদি আমাকে ব্ল্যাকমেল না করতেন তবে কোনোদিন এই মেয়েকে আমি বিয়ে করতাম না। এদিকে রুমের ভেতরে যে তেজ সায়রা দেখিয়েছিল, শাওয়ারের নিচে বসতেই তো জলের মতো বলে চোখ দিয়ে বেরিয়ে এলো। ঝর্ণার পানির সাথে মিশে একাকার হয়ে গেল তার চোখের জল। সায়রা ডুকরে কেঁদে ওঠে। মনে মনে তার বাবাকে বলে, আব্বু, তোমাকে বিশ্বাস করেই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু সৎ মায়ের কথায় আমাকে বিদায় করার জন্য তুমি এতটাই মরিয়া হয়েছিলে যে একবারও খোঁজ নিলে না ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি কিনা। মা মারা যাওয়ার পর তুমি সত্যিই খুব বদলে গেছো আব্বু। তোমার কাছে এখন তোমার নতুন স্ত্রী আর তার মেয়েই সব, আমি কেউ না। ভাইয়া তুমি কোথায়? কখন আসবে আমাকে নিতে যেতে? অনেকক্ষণ কান্না করার পর নিজেকে কিছুটা শান্ত করে বাইরে এলো সায়রা। দেখলো আরাব ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সায়রা আর কোনো কথা না বাড়িয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। সারাদিনের মানসিক ও শারীরিক ক্লান্তিতে দ্রুতই তার চোখে ঘুম নেমে এলো। ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে তখন গভীর ভাবনায় ডুবে আছে আরাব। সায়রার কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধছে। সে নিজেকেই প্রশ্ন করল, আমি কি সত্যিই কাপুরুষ? রাগের মাথায় কি মেয়েটাকে একটু বেশি বলে ফেললাম? এখানে ওর তো কোনো দোষ ছিল না, ও তো আমাকে চিনতও না, কিন্তু আমিই বা কি করতাম? নিজের স্বপ্ন বাঁচাতে বাবার ব্ল্যাকমেলের কাছে হার মেনে বিয়েটা করতে বাধ্য হয়েছি। রাতের সেই ঝোড়ো হাওয়ার পর প্রকৃতি যেন আজ এক অদ্ভুত প্রশান্তি নিয়ে হাজির হয়েছে।
ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আকাশে মৃদু লালাভ আভা। ধানমন্ডির এই অভিজাত এলাকাটি দিনের বেলা ব্যস্ত থাকলেও এই শেষ রাতে এক মায়াবী নিস্তব্ধতায় ডুবে থাকে। জানালার ভারী পর্দা ভেদ করে ভোরের স্নিগ্ধ আলো সায়রার মুখে এসে পড়ল। ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে কাছের মসজিদ থেকে। সেই পবিত্র সুর কানে যেতেই সায়রার তন্দ্রা ছুটে গেল। চোখ মেলতেই কাল রাতের দুঃসহ স্মৃতিগুলো এক মুহূর্তের জন্য মনের কোণে ভেসে উঠল। কিন্তু সে নিজেকে সামলে নিল। বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই ব্যালকনি দিয়ে আসা এক ঝলক ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল। শাহরিয়ার ভিলার এই রুমটি বেশ বড়। ব্যালকনি দিয়ে বাইরে তাকালে দেখা যায় সারিবদ্ধ কৃষ্ণচূড়া আর রাধাচূড়া গাছ, যাদের পাতায় ভোরের শিশির বিন্দু মুক্তোর মতো চিকচিক করছে। বাগানের হাসনাহেনার ঘ্রাণ তখনও বাতাসে হালকাভাবে মিশে আছে। দূরে লেকের পাড়ে দু একজন প্রাতঃভ্রমণকারীর পায়ের শব্দ ছাড়া আর কোনো শোরগোল নেই। সায়রা অজু করার জন্য পা বাড়ালো। এই নতুন বাড়ি, অপরিচিত পরিবেশ আর আশেপাশে থাকা মানুষটার চরম অবহেলা, সব মিলিয়ে এক গভীর অনিশ্চয়তা তাকে ঘিরে ধরল। ভোরের এই নির্মল পরিবেশ আর আজানের ধ্বনি তার মনে এক অজানা শক্তির সঞ্চার করল। সে জানে এই কঠিন পথে তাকে একাই লড়তে হবে, আর সেই লড়াইয়ের শক্তি সে কেবল উপরওয়ালার কাছেই প্রার্থনা করতে পারে। আরাব তখনও সোফায় বেঘোরে ঘুমাচ্ছে। তার সেই রুক্ষ মুখশ্রী এখন ঘুমের ঘোরে বেশ শান্ত। সায়রা এক পলক তার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে জায়নামাজ বিছিয়ে দিল। বাইরের আকাশে তখন সূর্য ওঠার প্রস্তুতি চলছে, আর সায়রার মনে চলছে এক নতুন যুদ্ধের প্রস্তুতি। নামাজ শেষ করে মোনাজাত সেরে সায়রা জায়নামাজ ভাঁজ করে গুছিয়ে রাখলো। এরপর পবিত্র কুরআন শরীফ নিয়ে সে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিটা বেশ বড়, প্রায় একটা ছোটখাটো ছাদের মতো। এক পাশে একটি আরামদায়ক দোলনা, অন্য পাশে একটি টি টেবিল ও দুটো বেতের চেয়ার। টেবিলের পাশেই রাখা একটি সোফায় বসে সায়রা কুরআন তিলওয়াত শুরু করলো। কিছুক্ষণ পর আরবানের ঘুমটা একটু পাতলা হয়ে এলো। আদৌ ঘুমের ঘোরেই সে শুনতে পেল একটু সুমধুর ও স্নিগ্ধ নারী কণ্ঠের তিলওয়াত। কণ্ঠস্বরটি এতটাই মিষ্টি যে আরাব মুগ্ধ হয়ে চোখ মেলে বসলো। অবচেতন মনেই সে সুর অনুসরণ করে ধীর পায়ে ব্যালকনির দরজায় গিয়ে দাঁড়ালো। সামনে তাকাতেই আরাব এক অপূর্ব দৃশ্যের মুখোমুখি হলো। সায়রা তার ওড়নাটা গোল করে মাথায় পেঁচিয়ে জড়িয়ে রেখেছে। ভোরের হালকা রোদে তার উজ্জ্বল শ্যামলা গায়ের রং যেন সোনালি আভায় চিকচিক করছে। নিচু হয়ে কুরআন পড়ার কারণে তার বড় বড় ডাগর চোখের দৃষ্টি এখন পাতায় নিবদ্ধ। খাড়া বাঁশির মতো নাক আর শিউলি ফুলের পাপড়ির মতো নরম ঠোঁট দুটো তিলওয়াতের সাথে সাথে আলতো করে নড়ছে। সকালে ফুটে থাকা কোনো স্নিগ্ধ ফুলের মতোই পবিত্র লাগছে সায়রাকে। আরাব আনমনেই বিড়বিড় করে বলে উঠল, মাশাআল্লাহ। পর মুহূর্তেই নিজেকে এভাবে সায়রার দিকে তাকিয়ে থাকতে দেখে তার সুপ্ত ইগো জেগে উঠল। মনে মনে নিজেকেই ধমক দিল, ছি আরাব, তুই এই মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আছিস? আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে গটগট করে ভেতরে ঢুকে ওয়াশরুমে চলে গেল। দরজা বন্ধ হওয়ার জোরালো আওয়াজে সায়রার তিলওয়াত থেমে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে পড়া শেষ করে কুরআন শরীফ যথাস্থানে রাখলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা গুছিয়ে সে রুম থেকে বের হয়ে সে ধীর পায়ে নিচে নামতে লাগলো। নিচে লিভিং রুমে সোফায় বসে নিউজ পেপার পড়ছিলেন আহসান শাহরিয়ার। সায়রাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে তিনি হাসি মুখে তাকে কাছে ডাকলেন। সায়রা কাছে গিয়ে বিনীতভাবে সালাম করল। সালামের উত্তর দিয়ে আহসান সাহেব পাশের সোফায় তাকে বসতে ইশারা করলে সায়রা বসলো। তিনি পরম মমতায় সায়রার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে সায়রা মা? এই নতুন বাড়িতে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আহসান সাহেবের কথা শুনে সায়রার মনে কাল রাতের সেই বিষাক্ত স্মৃতিগুলো ভেসে উঠল। তবুও বিষণ্ণতা আড়াল করে মুখে একটি মিষ্টি হাসি টেনে সে জবাব দিল, না আঙ্কেল, কোনো অসুবিধা হচ্ছে না। সায়রার মুখে আঙ্কেল ডাক শুনে আহসান সাহেবের ভ্রু কুঁচকে গেল।
তিনি কিছুটা অভিমানী স্বরে বললেন, সায়রা মা, তুমি কি আমাদের এখনো নিজের মানুষ ভাবতে পারছো না? সায়রা অপ্রস্তুত হয়ে বলল, এমা না আঙ্কেল, এমন হবে কেন? তাহলে আঙ্কেল ডাকছো কেন? এই ডাকটা শুনলে নিজেকে খুব পর মনে হয়। তুমি আমাকে বাবা বলে ডাকবে। আজ থেকে তুমি আমার ছেলের বউ নও, বরং আমার আরেকটা মেয়ে, বুঝেছো? আহসান সাহেবের এই অকৃত্রিম ভালোবাসা সায়রার মন ছুঁয়ে গেল। সে সলজ্জ হেসে বলল, আচ্ছা, আমি তোমাকে আব্বু বলেই ডাকবো। কিন্তু তোমার কাছে আমার একটা আবদার আছে। তুমিও আমাকে তুমি না বলে তুই করে বলবে, ঠিক আছে? আহসান সাহেব তো হো হো করে হেসে উঠলেন। সায়রার চিবুক ছুঁয়ে আদর করে বললেন, আচ্ছা মা, ঠিক আছে, এখন থেকে তুই সই। আহসান সাহেবের সাথে কথা শেষ করে সায়রা রান্নাঘরের দিকে পা বাড়ালো। সেখানে তার শাশুড়ি শারমিন সাওরিয়ার সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত ছিলেন। সায়রা কিচেনে ঢুকে খুব মৃদু স্বরে বলল, আন্টি, আমি কি আপনাকে কোনো কাজে সাহায্য করতে পারি? মিষ্টি কণ্ঠস্বর শুনে শারমিন বেগম পেছন ফিরে দেখলেন তার নতুন বৌমা দাঁড়িয়ে আছে। তিনি হাতের কাজ রেখে হাসিমুখে সায়রার সামনে এসে দাঁড়ালেন। সায়রার চিবুক ছুঁয়ে পরম মমতায় বললেন, শোনো মেয়ের কথা, আন্টিকে আজ থেকে আমি তোমার মা, বুঝেছো? আমাকে আম্মু বলে ডাকবে। শাশুড়ির এমন মাতৃসুলভ কথা শুনে সায়রা আবেগপ্রবণ হয়ে পড়ল। সে চোখে জল নিয়ে কিছুটা ধরা গলায় জিজ্ঞেস করলো, সত্যি আমি আপনাকে আম্মু বলে ডাকতে পারবো? শারমিন বেগম পরম মমতায় সায়রার গাল ধরে বললেন, শোনো মেয়ের কথা, মেয়ে মাকে মা ডাকবে না তো আর কাকে ডাকবে? কিন্তু তোর চোখে কেন মা? সায়রা চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে নিয়ে ম্লান হাসলো, তারপর বলল, মানুষ যখন না চাইতেই অনেক বড় কোনো প্রাপ্তি খুঁজে পায় তখন তার চোখ দিয়ে এমনই সুখের অশ্রু ঝরে। আম্মু মারা যাওয়ার পর কেউ আমাকে এভাবে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়ে মা বলে ডাকতে বলেনি। এটাই তো সুখের কান্না আম্মু। সায়রার কথাগুলো শুনে শারমিন বেগমের বুকটা হু হু করে উঠল। তিনি এক মুহূর্ত দেরি না করে সায়রাকে বুকে জড়িয়ে নিলেন। পিঠে হাত বুলিয়ে বলতে লাগলেন, আর কাঁদতে হবে না আমার মা মনিকে, আমি আছি তো। এ বাড়িতে কেউ যদি তোকে কিছু বলে শুধু একবার আমাকে জানাবি, তাকে একবারে পিটিয়ে সোজা করে দেব। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক চঞ্চল মেয়েলি কণ্ঠ ভেসে এলো, ওরে বাবা, এখন এক মেয়েকে পেয়ে গেছো বলে আবার অন্য মেয়েকে ভুলে যেও না কিন্তু আম্মু। সায়রা আর শারমিন বেগম দুজনেই তাকিয়ে দেখলেন আরিশা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে। আরিশাকে দেখে সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই আজকের এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কিভাবে? আরিশা সায়রার দিকে এগিয়ে এসে মজা করে বলল, আমি স্বপ্নে দেখলাম তুই আমার আম্মুকে নিজের আম্মু বানিয়ে ফেলেছিস, আর আম্মু তোর কথা শুনে আমাকে বাসা থেকে বের করে দিচ্ছে। তাই ভয় পেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আম্মুর কাছে আসছিলাম। এসে দেখি সত্যি সত্যি তুই আমার আম্মুকে নিজের করে নিয়েছিস। আরিশার কথা শুনে শারমিন শাহরিয়ার মেয়ের কান ধরে আদুরে গলায় বললেন, তবে রে, তুই এখন থেকেই আমার মেয়েকে হিংসে করা শুরু করেছিস? হিংসে করব না তো কি? তুমি তোমার পুত্রবধূকে পেয়ে নিজের মেয়েকেই ভুলে যাচ্ছ। হিংসে তো হবেই। আরিশা অভিমানী সুরে বলল, তারপর সায়রার দিকে তাকিয়ে যোগ করল, আর তুই কিভাবে পারলি শাশুড়িকে পেয়ে তোর বেস্ট ফ্রেন্ডকে ভুলে যেতে? এখন তো আবার আমি তোর একমাত্র ননদও। মানুষের মুখে শুনেছিলাম শাশুড়ি আর বৌমা সারাক্ষণ ঝগড়া করে। আমি ভেবেছিলাম আমার আম্মু আর ভাবি যখন ঝগড়া করবে তখন আমি ভালো ননদ সেজে মাঝখানে গিয়ে মিটমাট করে দেব। কিন্তু এখন তো দেখছি শাশুড়ি বৌমার এই অতি পিড়িতে আমি কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেছি। এরপর আরিশা দুজনের দিকে তাকিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, তোমাদের দুজনের কারণে আমার মনের ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল। আল্লাহ তোমাদের মাফ করবেন না। আমার কত শখ ছিল মা আর ভাবির ঝগড়া দেখবো, সব মাটি হয়ে গেল। আরিশার কথা শুনে শারমিন শাহরিয়ার এবং সায়রা দুজনেই হেসে ফেললেন। হাসতে হাসতে শারমিন শাহরিয়ার বললেন, তোরা দুইজনই আমার মেয়ে, একজনকে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি, আর অন্যজনকে আল্লাহ আমার ঘরে রহমত হিসেবে পাঠিয়েছেন। মেয়ে হোক বা পুত্রবধূ, তোদের প্রতি আমার ভালোবাসা সবসময় এক সুতোয় গাঁথা থাকবে।
তোরা দুজন সবসময় আমার ঘর আলো করে রাখবি। বাইরের মানুষ যখন তোদের দেখবে তারা যেন মনে করে তোরা দুই বোন। নাস্তার টেবিলে বসে সবাই নাস্তা করছে। পাশে দাঁড়িয়ে আছে সায়রা। শারমিন শাহরিয়ার অনেকবার বলেছে সায়রা যেন সবার সাথে বসে নাস্তা করে নেয়, কিন্তু সায়রা কিছুতেই তাকে ফেলে নাস্তা করবে না। ঠিক তখনই সায়রার দৃষ্টি স্থির হলো সিঁড়ির দিকে। তার চোখের পলক যেন থমকে গেল। আরাপ সিঁড়ি দিয়ে নামছে, মনে হচ্ছে পুরো ড্রয়িং রুমের আলো যেন ওর ওপরে এসে থিতু হয়েছে। ওর গায়ের উজ্জ্বল শ্যামলা রঙে রোদে পোড়া তামাটে আভার মতো এক ধরনের অভিজাত্য। ফিটফাট পোশাকের নিচে বলিষ্ঠ দেহ আর চওড়া কাঁধ ওর পুরুষালী ব্যক্তিত্বকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওর মুখের গড়নে এক অদ্ভুত অভিজাত রুচির ছাপ। তীক্ষ্ণ চিবুক আর সুগঠিত জলাইন চেহারায় এক ধরনের গাম্ভীর্য ফুটিয়ে তুলেছে। পরিপাটি করে জেল দিয়ে শেড করা চুল আর গভীর কালো চোখের মণি যেন কথা না বলেও অনেক কিছু বলে যাচ্ছে। ওর ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখা, যা বুঝিয়ে দিচ্ছে ভেতরের কোনো এক দৃঢ় সংকল্প বা গাম্ভীর্য। প্রতিটি পদক্ষেপে যেন আত্মবিশ্বাস আছে, তেমনই মুখে আছে এক শান্ত কিন্তু দৃঢ় অভিব্যক্তি। আরবের পুরো অবয়বে অভিজাত্য মেশানো এক বলিষ্ঠ পৌরষ ফুটে উঠেছে। সায়রা দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে নিল। যে লোক এই বিয়েটাই মানতে চায় না তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকার কোনো মানে হয় না। আরাব এসে চেয়ার টেনে বসলো। শারমিন শাহরিয়ার ছেলেকে নাস্তা পরিবেশন করে দিলেন। আরাব একবারও এদিক ওদিক না তাকিয়ে চুপচাপ নাস্তা খেতে শুরু করলো। খেতে খেতেই আহসান শাহরিয়ার ছেলেকে উদ্দেশ্য করে বললেন, কাল থেকে তুমি ভার্সিটি জয়েন করছো? আরবান খুব ছোট্ট করে উত্তর দিল, হুম। তাহলে সায়রা মাকেও তোমার সাথে ভার্সিটিতে নিয়ে যাবে আর আসার সময় সাথে করেই নিয়ে আসবে। বাবার কথা শুনে আরবানের খাওয়ার হাত থেমে গেল। সে স্থির দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছ। বিয়ে করেছি কিন্তু সংসার করব এমন কথা দিইনি। আমি এই বিয়ে মানি না, তাই স্বামীর কোনো দায়িত্ব পালন করতে পারবো না। আর ওকে অন্য কোনো রুমে দিয়ে দাও। আমি কারোর সাথে আমার ব্যক্তিগত রুম শেয়ার করতে পারবো না। ছেলের মুখে এমন কথা শুনে আহসান শাহরিয়ার রেগে গিয়ে বললেন, তুমি কি বলছো এসব? ওকে আলাদা রুম দেব মানে? ও তো তোমার বাইরের কেউ নয়, তোমার বিবাহিত স্ত্রী। তার সাথে রুম শেয়ার করতে পারবে না মানে? আরাব নির্বিকার স্বরে বলল, আমি ওকে আমার বউ বলে মানি না। আর বিয়ে, সে তো তুমি আমাকে বাধ্য করেছো করতে। বাবা ছেলের এই তিক্ত কথোপকথন শুনে পাশে দাঁড়িয়ে থাকা সায়রার চোখ ঝাপসা হয়ে আসে। সে আপ্রাণ চেষ্টা করেছে যাতে চোখের পানি উপচে না পড়ে। নিজেকে সামলে নিয়ে সে শান্ত কণ্ঠে তাদের উদ্দেশ্য করে বলল, আব্বু তুমি শান্ত হও। রাগ করলে তোমার প্রেশার বেড়ে যাবে। এরপর আরাবের দিকে তাকিয়ে বলল, আর আপনি চিন্তা করবেন না, আমি আজ থেকে আরিশার সাথে ওর রুমে থাকবো। তারপর বাবা ছেলের মধ্যে আর কোনো কথা হলো না। তারা চুপচাপ খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে গেল। এখন খাওয়ার টেবিলে শুধু সায়রা আর শারমিন শাহরিয়ার বসে আছে। সায়রার মনের ভেতর যে ঝড় বইছে তাতে তার খাওয়ার সব ইচ্ছে মরে গেছে। সায়রাকে চুপচাপ বসে থাকতে দেখে শারমিন শাহরিয়ার বললেন খাওয়ার জন্য, কিন্তু সায়রা অস্ফুট স্বরে বলল, আমার খেতে ইচ্ছে করছে না আম্মু। শারমিন শাহরিয়ার এবার মৃদু ধমক দিয়ে খাবারগুলো নিজের প্লেটে তুলে নিলেন। তারপর সায়রাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। সায়রা এতক্ষণ খুব শক্ত থাকার চেষ্টা করেছিল, কিন্তু এই অকৃত্রিম আদর পেয়ে সে আর নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। তার বাঁধভাঙা কান্না দেখে শারমিন শাহরিয়ার অস্থির হয়ে উঠলেন। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? আরাবের কথায় কষ্ট পেয়েছিস? সায়রা কান্নায় ভেঙে পড়ে ধরা গলায় বলল, আমি যদি কোনোদিন চলে যাই আমাকে মনে রাখবে তো আম্মু? তোমার আরো একটা মেয়ে ছিল, হয়তো অল্প কয়েকদিনের জন্যই ছিল, তবুও তো ছিল। আমায় মনে রাখবে তো আম্মু? রুমে অস্থির হয়ে পায়চারি করছেন শারমিন শাহরিয়ার। তখন সায়রার কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ খাইয়ে দিয়ে চলে এসেছিলেন তিনি। সায়রার কথাগুলো শোনার পর ওনার নিজের গলা দিয়েও আর খাবার নামেনি। মেয়েটার কথায় কতটা অসহায়ত্ব ফুটে উঠেছিল। আরাবের বাবা কেন যে মেয়েটার জীবন এভাবে নষ্ট করলেন, সায়রার চোখের দিকে তাকালেই মায়া হয়।
কত মিষ্টি আর মায়াবী একটা মেয়ে, একটু আদর পেলেই ও গলে যায়। এই মেয়েটাকে একটু ভালোবাসা দিলে বিনিময়ে ও এক আকাশ সমান ভালোবাসা উজাড় করে দেবে। এমন সময় রুমে প্রবেশ করলেন আহসান শাহরিয়ার। ওনাকে দেখেই শারমিন শাহরিয়ার প্রশ্ন করলেন, কেন তোমার ওই তেরা ছেলের সাথে মেয়েটার বিয়ে দিলে? মেয়েটাকে দেখলেই বুকে আগলে নেওয়ার ইচ্ছে হয়। তোমার ছেলে কোনোদিন সায়রাকে নিজের বউ হিসেবে মানবে না। তবে কেন মেয়েটার জীবন এভাবে নষ্ট করলে তুমি? স্ত্রীর কথা শুনে আহসান শাহরিয়ার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তো মেয়েটার জীবনটা সাজিয়ে দিতে চেয়েছিলাম। তুমি জানো সায়রার ৮ বছর বয়সে ওর মা মারা যান। তারপর ওর মায়ের এক বান্ধবী ছিল ডিভোর্সি, নাম ছিল পারভিন। মা মারা যাওয়ার পর পারভিন সায়রার খুব খেয়াল রাখতো। সায়রার বাবা সায়রার বেশিরভাগ সময় বিজনেসের কাজে বাইরে থাকতো। তাই সায়রার কথা ভেবে এবং ওর এক ফুপুর জোড়াজুড়িতে সরওয়ার পারভিনকে বিয়ে করে। তিনি থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, বিয়ের কয়েকদিন পর থেকেই পারভিনের আসল চেহারা বেরিয়ে আসতে থাকে। সে সরওয়ারকে বিয়ে করেছিল শুধু সম্পত্তির লোভে। এরপর থেকেই শুরু হয় মেয়েটার ওপর অত্যাচার। সায়রাকে দিয়ে বাসার সব কাজ করাতো পারভিন। ২ বছর পর পারভিনের একটা মেয়ে হয়। তখন থেকে অত্যাচারের মাত্রা আরো বেড়ে যায়। সরওয়ারের একটা ছেলেও ছিল, যে কিনা কয়েক বছর আগে বাবার সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। পারভিন সবকিছু করতো সরওয়ারের আড়ালে। সামনে থাকলে নিজের মেয়ের মতো আদর দেখাতো, কিন্তু আড়াল হলেই শুরু হতো নির্যাতন। সায়রা পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পেত ওকে দিয়ে সব খাটুনি করিয়ে নিত। এভাবেই বড় হয়েছে মেয়েটা। আহসান সাহেব ধরা গলায় শেষ করলেন, হঠাৎ একদিন সরোয়ার আমাকে কল দিয়ে সায়রার জন্য একটা ভালো ছেলের খোঁজ দিতে বলে। আমি কয়েকবার আরিশার সাথে সায়রাকে দেখেছিলাম। তখনই আমার ওকে পছন্দ হয়। ভেবেছিলাম আরিশাকে তো একদিন বিয়ে দিয়ে পরের বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তাই সায়রাকে নিজের মেয়ে করে এ বাড়িতে এনে একটা সুন্দর জীবন দিতে চেয়েছিলেন। কিন্তু সেটাও মনে হয় পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেছি। সায়রার জীবনের এত কষ্টের অতীত শুনে কান্না করে দিলেন শারমিন শাহরিয়ার। চোখের পানি মুছে তিনি স্বামীকে দৃঢ় কণ্ঠে বললেন, তোমার ছেলে সায়রাকে মেনে নিক আর না নিক, তাতে আমার কিছু যায় আসে না। ও এই বাড়িতেই থাকবে আমার মেয়ে হয়ে। আরিশা যেমন আমার মেয়ে, সায়রা আজ থেকে আমার তেমনই আরেকটা মেয়ে। তোমার ছেলে যদি সায়রাকে বউ হিসেবে মেনে নাও নেয়, তবে ও যেন ভুলেও সায়রাকে কোনো কটু কথা বলে কষ্ট না দেয়। তুমি তোমার ছেলেকে পরিষ্কারভাবে এটা বলে দেবে। স্ত্রীর মুখে এমন কথা শুনে আহসান শাহরিয়ার মনে মনে বেশ খুশি হলেন। যাক, অন্তত সায়রা এই বাড়িতে একা হয়ে পড়বে না। ছেলে মেনে না নিলেও সায়রা এই বাড়িতে তার আদরের মেয়ে হয়েই থাকবে। ফারহান, আমি এই বিয়েটা করতে চাইনি, আব্বু আমাকে বাধ্য করেছে। আরাব রুমে এসে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় ওর প্রিয় বন্ধু ফারহানের ফোন আসে। ফোনের ওপাশ থেকে ফারহান কি বলল তা শোনা গেল না। তবে আরাব আবার বলতে শুরু করলো, আব্বু আমাকে বলেছিল আমি যদি এই বিয়ে না করি তবে আমাকে লেকচারার হিসেবে জয়েন করতে পারবো না। তার পরিবর্তে ওনার বিজনেস জয়েন করতে হবে। তুই তো জানিস এই শিক্ষকতা আমার কতটা শখের পেশা, তাই এক প্রকার বাধ্য হয়েই বিয়েটা করেছি। কিছুক্ষণ ওপাশের কথা শুনে আরাব আবারও বলল, তুই যাই বলিস, ও যদি ফিরে আসে, ও রাজি থাকলে আমি সায়রাকে ডিভোর্স দেব। আমি জানি এখানে সায়রার কোনো দোষ নেই, কিন্তু আমিই বা কি করতে পারি? এতে তো আমার কোনো হাত ছিল না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সায়রার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। সে আরাবের রুমে এসেছিল নিজের জামাকাপড়গুলো নিয়ে যেতে, কিন্তু এসে শুনতে পেল আরাবের প্রতিটি কথা। সায়রা দ্রুত নিজেকে সামলে নিল। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে দরজায় নক করল সে। ভেতর থেকে আরাবকে জিজ্ঞেস করলে সায়রা জানালো সে তার কাপড় নিতে এসেছে। আরাব দরজা খুলে দিল। সায়রা ভেতরে ঢুকে নিজের কাপড়গুলো নিয়ে লাগেজে ভরে বেরিয়ে আসছিল। ঠিক তখন আরাব পেছন থেকে বলে উঠল, তুমি আমার এক কথায় রুম ছেড়ে দিচ্ছ? কাল রাতে তো বেশ তেজ দেখালে। আরাবের কথায় সায়রার পা থেমে গেল। সে পেছন ফিরে সরাসরি আরাবের চোখের দিকে তাকালো। খুব শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল,
কাল রাতে যা বলেছি তা একদম সত্যি বলেছি। আপনি কাপুরুষের মতো কাজ করছেন, তাই আপনাকে কাপুরুষ বলেছি। আব্বু না হয় আপনাকে ব্ল্যাকমেইল করেছিল, কিন্তু আপনার কি উচিত ছিল না আমাকে জানানো যে এই বিয়েতে আপনার আপত্তি আছে? আপনি জানালে আমি এই বিয়ে কোনোদিন হতে দিতাম না। আপনার জেদের কারণে আজ আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আপনার তো কিছুই হবে না, কলঙ্ক তো সবসময় মেয়েদের গায়ে লাগে, ছেলেদের গায়ে নয়। সায়রা একটু থেমে আবার বলল, চিন্তা করবেন না, কলঙ্ক লাগার ভয়ে এই মেহজাবিন সায়রা কোনো মেরুদণ্ডহীন মানুষের সাথে সংসার করবে না। আপনি যখন সময় পাবেন ডিভোর্স পেপার রেডি করে রাখবেন। এই মিয়াজাবিন সায়রা যেখানে নিজের গুরুত্ব পায় না সেখান থেকে দূরত্ব বজায় রেখে চলে। কথাগুলো বলে সায়রা গুমোট গর্ত থেকে বেরিয়ে এলো। তার চলে যাওয়ার পথের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল আরাব। তার কানে তখনও বাজছে কাপুরুষ মেরুদণ্ডহীন। সে নিজের মনেই ভাবতে লাগলো, আসলেই কি আমার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল? তখন তো মাথায় আসেনি যে সায়রাকে একবার জানাই। ভেবেছিলাম ও হয়তো আমার টাকা দেখেই বিয়েতে রাজি হয়েছে, তাই বললেও কোনো লাভ হবে না। তখন তো মাথায় শুধু নিজের স্বপ্ন বাঁচানোর চিন্তাটাই ছিল। আরিশার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সায়রা রাতের আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের চাঁদের আলো চারিদিকে ঝলমল করছে, কিন্তু তার জীবনে এক বিন্দু আলো নেই। এক গভীর অন্ধকারে তলিয়ে আছে তার জীবন। সায়রার হাতে তার ভাইয়ার রেখে যাওয়া শেষ চিঠি। সে ধীর হাতে চিরকুটটার ভাঁজ খুলে পড়তে লাগলো। চিঠি, আমার কলিজার টুকরো বোন, আমার পুতুল। আমি জানি আমার পুতুল এই চিঠিটা পড়ে খুব কাঁদবে। তুই কাঁদবি, কিন্তু সবার আড়ালে, সবার সামনে কখনো নিজের দুর্বলতা প্রকাশ করিস না। আমি জানি আমার পুতুল দুর্বল নয়। তোকে এই নরকে একা ফেলে যাচ্ছি বলে তোর এই ভাইয়াকে কোনোদিন ক্ষমা করিস না। কিন্তু ভাইয়াকে যে এখন যেতেই হবে। আমি না গেলে ভবিষ্যতে তোকে আগলে রাখবে কে? শুধু মনে রাখিস, তোর ভাইয়া হারিয়ে যায়নি, বরং নিজেকে এমনভাবে গড়ে তুলতে যাচ্ছে যেন কেউ তার পুতুলকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে। আজ থেকে ঠিক 4 বছর পর আমি আসবো তোকে এখান থেকে নিয়ে যেতে। এই 1460 দিন আমি তোর চোখের সামনে থাকবো না ঠিকই, কিন্তু তোর ভাইয়া সবসময় তোর ছায়া হয়ে থাকবে। ততদিন মাথা উঁচু করে বাঁচবি। নিজের অস্তিত্ব আর তোর স্বপ্নকে মরতে দিস না। তোর ভাইয়া আড়াল থেকে সবসময় তোকে দেখছে। ঠিক 4 বছর পূর্ণ হলে আমি আসবো তোকে আমার নিজের সাম্রাজ্যে নিয়ে যেতে। তুই আমার কথা রাখবি, একদম কাঁদবি না, কারোর কথায় কষ্ট পাবি না, মনকে শান্ত রাখবি। তোর যত অভিযোগ আছে সব ডায়েরিতে লিখে রাখবি। আমি যখন ফিরবো তখন সব অভিযোগ আমাকে জানাবি। আমি সব মাথা পেতে নেব। আমার পুতুল শুধু আমার জন্যই নরম থাকবে, আর কারোর সামনে সে দুর্বল হবে না। মনে রাখিস, তোর ভাইয়া তোকে দেওয়া কথা অবশ্যই রাখবে। ইতি, পুতুলের ভাইয়া। সায়রার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে নিজের মনেই বিড়বিড় করে বলল, 3 বছর 10 মাস তো পেরিয়েই গেল ভাইয়া। আর মাত্র 2 মাস, এই 2 মাস পর আমি এই পরিচয়হীন জীবন থেকে মুক্তি পাবো, তাই না? তুমি নিজের কথা রাখবে, আমি জানি। তুমি তো আমার ভাইয়া, আমার ভাইয়া আর পুতুলকে দেওয়া কথা অবশ্যই রাখবে। সায়রা দীর্ঘশ্বাস ফেলে আবারও বিড়বিড় করে বলতে লাগলো, তুমি জানো ভাইয়া, তোমার পুতুল এখন আর কারোর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে না। তোমার কথা মতোই সবসময় সবার আড়ালে কেঁদেছি। তোমার শেষ চিঠিটা পড়ে যে কতবার অজরে কেঁদেছি তা কেউ জানে না। কিন্তু এখানে আসার পর এখানে একজন আছে যে একদম আম্মুর মতো করে আমাকে আদর করে। তার সামনে এলেই কেন যেন আমার চোখের জল আর বাঁধা মানে না। কি করব বলো, তুমি চলে যাওয়ার পর তো আমাকে কেউ এভাবে আগলে রাখেনি। আব্বু প্রথম প্রথম আদর করতো, কিন্তু আম্মু মারা যাওয়ার পর আব্বু ব্যবসায়িক কাজে বিজি হয়ে গেল। তারপর থেকে তো কেউ আমাকে এভাবে ভালোবাসেনি। এখানে এসে আমি যেন মা বাবার সেই হারানো আদরটুকু ফিরে পাচ্ছি। তাই হয়তো নিজের ইমোশন কন্ট্রোল করতে পারছি না। আমি কি করব বলো ভাইয়া? কথাগুলো বলতে বলতে সায়রার চোখ দিয়ে অনবরত পানি ঝরছিল। ঠিক তখনই কানে এলো পরিচিত এক কণ্ঠ। তুই কাঁদছিস শারু? হঠাৎ আরিশার কণ্ঠ শুনে চমকে উঠল সায়রা। সে তড়িঘড়ি করে নিজের চোখের জল মুছে নিল। সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক। নিজেকে সামলে নিয়ে পেছনে না ফিরেই বলল,
কি বলছিস তুই? আমি কেন কাঁদতে যাব? সায়রার কথা শুনে আরিশা একদম কাছে এসে দাঁড়ালো। সায়রার কাঁধে হাত রেখে নরম সুরে বলল, আর কত ভালো থাকার অভিনয় করবি? তোকে আমি কলেজ জীবনে থেকে চিনি। আমি জানি তুই কারোর সামনে নিজের দুর্বলতা দেখাতে চাস না, কিন্তু আমি তো তোর বেস্ট ফ্রেন্ড। আমাকে অন্তত বল, তোর মনে কিসের এত কষ্ট? কষ্ট ভাগ করে নিলে নাকি কষ্ট কমে যায়? বল না রে, কিসের এত কষ্ট তোর মনে? তুই আমাদের সামনে মিথ্যা হাসিস। আমি জানি তোর ওই হাসির আড়ালে লুকিয়ে আছে হাজারো কষ্ট। সায়রা এবার আরিশার দিকে ফিরল। ম্লান হেসে বলল, তুই ভুল জানিস। আমার মনে কষ্ট আছে ঠিকই, কিন্তু তোর আর মাইশার সাথে থাকতে থাকতে আমি সত্যি প্রাণ খুলে হাসতে শিখেছি। তোকে কেন মিথ্যা বলবো? আসলে কোনোদিন সুযোগ হয়নি, তাই বলা হয়নি। শুনতে চাস? তাহলে বস আমার পাশে। দুজন ব্যালকনিতে রাখা সোফায় বসলো। সায়রা একে একে তার জীবনের সবটা খুলে বলল আরিশাকে। মা মারা যাওয়া, বাবার ব্যবসার কাজে সারাক্ষণ ব্যস্ত থাকা, বাড়িতে তাকে দিয়ে সব কাজ করানো, বড় ভাইয়ের সেই অপার্থিব আদর, এবং কোনো এক অজানা কারণে ভাইয়ার নিরুদ্দেশ হয়ে যাওয়া। সবকিছু। ভাইয়া যে 4 বছর পর ফিরে এসে তাকে নিজের কাছে নিয়ে যাওয়ার কথা দিয়েছে, সে কথা বলতে গিয়ে সায়রার কণ্ঠ ভারী হয়ে এলো। আরিশা অবাক হয়ে সায়রার দিকে তাকিয়ে রইল। ভাবতেও পারছে না একটা মেয়ে কিভাবে এত কষ্ট বুকে চেপে হাসি খুশি থাকতে পারে। তাদের সাথে সারাক্ষণ দুষ্টুমি করা মেয়েটাকে দেখে কেউ ঘৃণা করেও বুঝতে পারবে না যে তার জীবনে এত বড় ঝড়ের গল্প লুকিয়ে আছে। পরের দিন সকালে আরো একটা সুন্দর দিনের সূচনা। কারোর জন্য সুখবর, কারোর জন্য দুঃখের, কিন্তু সুখ দুঃখ মিলিয়েই তো জীবন। সবেমাত্র গোসল সেরে বের হয়েছে আরাব। সারা শরীরে বিন্দু বিন্দু জলকণা মুক্তোর মতো চিকচিক করছে। কোমরে জড়ানো সাদা তোয়ালেটা তার সুগঠিত শরীরের পেশিবহুল গড়নকে আরো স্পষ্ট করে তুলেছে। পেটের সুঠাম পেশিগুলো যেন ভাস্করের নিপুণ হাতে খোদাই করা কোনো শিল্পকর্ম। প্রতিবার নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে বুকের ছাতি আর সুবিন্যস্ত কাঁধের পেশিগুলো অবাধ্যভাবে ফুলে উঠছে। হাতের বলিষ্ঠ শিরাগুলো ভিজে ত্বকের নিচে স্পষ্ট হয়ে আছে। চুলে জমে থাকা জল চুইয়ে পড়ছে চওড়া কাঁধের ওপর দিয়ে। উজ্জ্বল শ্যামবর্ণ ত্বকের সেই শীতলতা আর পেশির সেই দৃপ্ত ভঙ্গি সব মিলিয়ে এক অদ্ভুত সুন্দর অথচ শান্ত অভিজাত্য ফুটে উঠেছে আরবের অবয়বে। আজ আরাবের ভার্সিটিতে প্রথম দিন। আয়নার সামনে দাঁড়িয়ে আরাব তার সুগঠিত শরীরে জড়িয়ে নিল। কালো শার্ট, যার ওপরের দিকের দুটো বোতাম খোলা রাখলো, সেখান দিয়ে তার বলিষ্ঠ গ্রীবায় অভিজাত্য চুইয়ে পড়ছে। তার উপর সাদা ব্লেজারটা পরে নিল, যা তার চওড়া কাঁধ আর পেশিবহুল গড়নকে আরো আত্মবিশ্বাসী করে তুলল। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ে কালো শার্ট আর সাদা ব্লেজার বেশ মানানসই ভাবে ফুটে উঠেছে। কবজিতে রূপালী ঘড়ি আর চুলগুলো জেল দিয়ে সেট করে নিল। একদম পরিপাটি রেডি হয়ে নিল। আরাবকে দেখতে বেশ সুদর্শন লাগছে। চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। আরাবকে দেখে যে কোনো মেয়ে প্রেমে পড়তে বাধ্য। রেডি হয়ে রুম থেকে বের হয়ে গেল আরাব। আরু, তুই উঠবি নাকি আমি পানি ঢেলে দেবো? সারু জান, আরেকটু ঘুমোতে দে। ভার্সিটিতে যেতে আরো অনেক সময় আছে। কোথায় অনেক সময় আছে? অলরেডি 8:30 বাজে। 9:30টায় ক্লাস শুরু। তুই উঠবি নাকি আমি তোকে রেখে চলে যাব? 8:30 বাজে শুনে ধরপড়িয়ে উঠে বসলো আরিশা। চোখ কচলে সায়রার দিকে করুণ দৃষ্টিতে তাকালো। আরিশার এমন করে তাকানো দেখে সায়রা রেগে বলল, এই কারণেই তো প্রতিদিন ভার্সিটি আসতে দেরি হতো, আর আমাদেরকে এটা সেটা মিথ্যা বাহানা দিতে। বিশ্বাস কর সারু, আমি মিথ্যা কথা বাহানা দেইনি তোদেরকে। আজকে তো একটু বেশি ঘুম হয়েছিল, তোকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম তো এই জন্য। একদম আমাকে পাম দিবি না। এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে। যেখানে আমি সবার আগে ভার্সিটিতে গিয়ে দাঁড়িয়ে থাকতাম তোদের জন্য, আজ তোর কারণে আমারও দেরি হয়ে যাচ্ছে। সারুজান, রাগ করিস না, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি, তুই একটু দাঁড়া। আরিশা তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 10 মিনিটে ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তাড়াহুড়ো করে রেডি হয়ে দুজন নিচে নেমে এলো।
দুজনকে দেখে শারমিন শাহরিয়ার বললেন, সায়রা, আরিশা, আয় নাস্তা খেতে বস। শারমিন শাহরিয়ারের কথা শুনে আরিশা আর সায়রা একসাথে বলে উঠল, আম্মু, নাস্তা খাওয়ার মতো সময় নেই, অলরেডি 9টা বেজে গেছে, 9:30টায় ক্লাস শুরু হয়ে যাবে। তাই বলে না খেয়ে যাবি দুজন? আম্মু, তুমি চিন্তা করো না, আমরা ক্যান্টিনে খেয়ে নেব। কথাগুলো শেষ হওয়ার আগেই দুজন দৌড়ে বের হয়ে গেল বাসা থেকে। ওদের দুজনের যাওয়ার দিকে তাকিয়ে শারমিন শাহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আগে একটা ছিল, না খেয়ে থাকতো, এখন আরো একটা আসছে, সেও একই রকম। বলেই হেসে আবার বললেন, আল্লাহ, আমার মেয়ে দুটো যেন সবসময় একরকম হাসি খুশি থাকে।